গুড মর্নিং গাইস। আমরা আজকে চতুর্থ দিন থাইকং পাড়াতে অবস্থান করতেছি। গতকালকে আমরা এমটিএস পাড়া হয়ে জাদিপায়ে গিয়েছিলাম, কিন্তু এমটিএস পাড়ার পরিবেশ খুব একটা ভালো লাগে নাই, কারণ ওরা নিচে শুকুর পালন করে এবং টয়লেটের ব্যবস্থা নাই। তাই আমরা এই পাড়াতে একটু কমফোর্টেবল হয়ে গিয়েছিলাম। এই পাড়ার মানুষজন সবাই আমাদেরকে চিনে, তাই এই পাড়ায় ফেরত আসছি। তো এখানে আসি, তো আমাদের সঙ্গে সঙ্গে প্রচুর জোক আসছে, যে জোকগুলান রাত্রেবেলাও আমাদের ঘরে ছিল। এই যে দেখুন, রাত্রেও গলায় জোকে কামড় দিয়ে আমাকে রক্তাক্ত করছে এবং প্রচুর রক্ত পড়ছে, যেগুলো আমি খেয়ালই করিনি। এবং এছাড়াও আমাদের টিমের অনেককে রাতের মধ্যে রাত্রেবেলাতেও জোকে রক্ত খেয়েছে এবং অনেকের অনেক ভয়াবহ জায়গায় জোকে আক্রমণ করছে। তো এরকম একটা অবস্থা। আর এইদিকে আমরা যেই সকল জায়গাতে যেতে চাচ্ছিলাম সব পথ মোটামুটি বন্ধ। আমরা আজকে হয়তো বা জিংশিয়ান অথবা হাতিসুর নামের কি জানি একটা জায়গা আছে, এগুলাতে যেতে চাইতাম, কিন্তু আসলে যেতে পারতেছি না, কারণ সকালবেলায় আমাদের এখানকার যে আদিবাসী দাদারা আছে তারা বাজারে যাওয়ার পথে ঘুরে এসেছে, কারণ অতিরিক্ত বৃষ্টির পানির কারণে সকল রাস্তা ডুবে গেছে, ব্রিজগুলো ডুবে গেছে। যেমন আমরা যেই পথে রিটার্ন করব বা যেই পথ দিয়ে আসছি সেই রাস্তা অলরেডি ডুবে গেছে, মানে রীতিমতো আমরা এখানে বন্দি হয়ে আছি। তো তারপরে আসলে সময় খারাপ কাটতেছে না, আমরা ঝর্ণা দেখতেছি, একটা করে রিস্ক নিয়ে বড় এবং একদিন করে রেস্ট করতেছি। তো এখন দেখি কি হয়, সামনে আর কি কি দেখতে পারি। এরকম একটা সিচুয়েশানে পড়ছি, করোনার মধ্যে যেমন মানুষ আটকা পড়েছিল বিভিন্ন জায়গায়, ঠিক সেভাবে আমরা এখানে বৃষ্টির কারণে একটি আদিবাসী পাড়ায় বন্দি হয়ে গেছি। কিন্তু এনজয় ভালোই হচ্ছে, কারণ খাবার দাবার প্রাকৃতিক ফলমূল খাচ্ছি আমরা। এই যে আমাদের বয় দাদা আবারও আমাদের জন্য টাটকা টাটকা কলা নিয়ে আসছে, এই কলাগুলো আমরা খাবো। এছাড়াও কালকে রাতে আমরা প্রচুর আনারস খেয়েছি, মুড়ি মাখা খেয়েছি, সকালবেলা আম খেলাম, ফলমূল খাওয়া হচ্ছে। এছাড়া রাতে মুরগি রান্না করে খেয়েছি, তার আগের রাতে চীনা হাঁস রান্না করে খেয়েছি, আজকে রাতে আবারও চীনা হাঁস খাবো। মানে খাবার দাবার এগুলা ভরপুর চলতেছে। আর এটা আমাদের বর্তমান শোয়ার স্থান। গত 2 দিন ছিলাম ওই পাশের একটা বাড়িতে। আসলে ওই বাড়ির যে মালিক ছিল তার বাবার বাড়ি, এটা তার বাবার বাড়িতে আছি, এবং তার যে ছোট ভাই সে আমাদের প্রচুর হেল্প করতেছে। তো ওই বাড়িতে, যেই বাড়িতে ছিলাম, তারা একটা শুকুর আসলে শিকার করেছিল, যেই শুকুরটা এরা শিকার করার পরে সাইজ করে পুরা পাড়ার প্রতিবেশীদেরকে খাওয়াইছে, যার কারণে আমরা ওই বাসা ছেড়ে দিছি, কারণ ওই বাসাতে অনুষ্ঠানের কারণে আমাদের জন্য জায়গার অভাব হচ্ছিল। তো এছাড়া এদের মধ্যে একটা জিনিস দেখলাম, যে ওই শুকুরটা যারা শিকার করছে, আমরা যে বাসায় ছিলাম, ওরা শুকুরটা বিক্রি করলো, প্রত্যেকেই যার যার চাহিদা মতো নিচে, কেউ অতিরিক্ত নেয়নি, যাতে অন্য কেউ না পায়, সংকট যেন না দেখা যায়, এরকম না হয়। আর যে শিকার করছে সে বিক্রির পাশাপাশি পুরো পাড়াবাসীকে কিন্তু একদিন রান্না করে খাওয়ালো, পুরো পাড়া প্রতিবেশীকে, সবাই একদিনের জন্য তার গেস্ট হয়ে গেছিলো। তো এই হচ্ছে বিষয়, আমাদেরকেও খাইতে বলছিল, কিন্তু আমরা তো আসলে শুকরের মাংস খাই না, আমাদের জন্য তো হারাম। তো এছাড়াও এই পাড়াতে এই বাসায় এসে আপনাদেরকে আমি দেখালাম, এরা ইঁদুর সংরক্ষণ করে রাখছে, এরা সাপ, ভাল্লুক, হরিণ সব রকম, ওই যে বয়দাদাকে দেখাইছিলাম না, সে সাপ ধরে খাইছে, ভাল্লুক ধরছে, আরও অনেক জীবজন্তু, হরিণ, তার ছবি ভিডিও আমরা দেখছি। তো এখানে অনেক কিছুই দেখা যায়, বানর শিকার করে খাইছে রিসেন্ট, অনেক কিছুই দেখা যায়, আর এরা সব কিছুই খায়। তো আজকে আসলে কোথায় যেতে পারবো বলতে পারতেছি না, কারণ সকালবেলা প্রচুর বৃষ্টিতে সকল রাস্তা ডুবে গেছে। যদি কপাল ভালো হয় তাহলে আমরা কিছু দেখতে পারবো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আপনারা দেখতে থাকুন। আর রাস্তাতে আমি আপনাদের ভালো কিছু দেখাতে পারতেছি, কারণ হচ্ছে যে রাস্তাতে ফোন বের করতেই পারতেছি না। আর এই যে দেখেন, অলরেডি ক্যামেরার লেন্স কী পরিমাণ ঘোলা হয়ে গেছে, কারণ ফোনের মধ্যে প্রচুর পানি ঢুকে আছে। যখন ফোন অন করতেছি লেন্সের মধ্যে প্রচুর ফগ জমতেছে। আর দ্বিতীয়ত, ফোন বের করলে ফোনের মধ্যে পানি ঢুকে ফোন নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট হয়ে গেলে তো আমি কিছুই আপনাদের দেখাতে পারবো না। এই জন্য চেষ্টা করতেছি বেস্ট বেস্ট জায়গার ছোট্ট একটু ঝলক হলেও দেখাতে, কারণ যে ঝর্ণাগুলো দেখানো হচ্ছে এগুলো নর্মালি আপনি কিন্তু এত সুন্দর ভিউ সচরাচর আপনি পাবেন না, এত ভরপুর রূপ আপনি কিন্তু ঝর্ণার সবসময় পাবেন না। আমরা এই ভরা মৌসুমে, বৃষ্টির মৌসুমে আছি, যার কারণে কিন্তু আমরা এই রূপগুলো দেখতে পাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত আর কি কি দেখতে পারি, কি কি দেখাতে পারি আপনাদের। আমাদের আজকের খাবারের মেনু: বাঁশকরল, চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর এই পাশে বেগুন আর কি সিদ্ধ করা হচ্ছে, পোড়ানো হচ্ছে।
আর এই সকল রান্না করে দিবে আমাদের বয় দাদা। যদিও কথা ছিল আমরা পুরো দমের অ্যাডভেঞ্চার করব, বাইরে থাকবো ক্যাম্প করে, বাইরে থেকে খাবার সংগ্রহ করে খাবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করতে পারতেছি না। কারণ হচ্ছে আমরা বৃষ্টির মাঝে আটকা পড়ে গেছি, এই পাড়াতে বেশ কয়েকদিন যাবৎ আছি। তো এই জন্য যখন যেটা খাবার জুটতেছে সেটাই খাচ্ছি, যেমন মুরগি খাচ্ছি, হাঁস খাচ্ছি, বাঁশকরল খাচ্ছি, মিষ্টি কদু খাচ্ছি, আনারস খাচ্ছি, কলা খাচ্ছি, চিংড়ি মাছ খাচ্ছি, কত কী খাচ্ছি। শুধু খাওয়ার মধ্যেই আছি আমরা, অথচ আমাদের ট্র্যাকিং করে খাবার সংগ্রহ করে খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাক এখন বাকি দিনগুলো আমরা কি করতে পারি, সেই চেষ্টায় আছি। আপাতত আমরা আজকে যেমন ট্রেকিংয়ে বের হতে পারি নাই, কারণ যেই পথে যাব ডবল ফলসের দিকে যেতে চাইলাম, ওই পাশের ব্রিজ ডুবে গেছে পানিতে। এরা নিজেরাই সংসান পাড়াতে বাজার করার জন্য যেতে চাইলেও তারাই যেতে পারতেছে না, এই জন্য আমাদেরও বাজার আসতেছে না সবগুলান। তাই পাড়াতেই যা কিছু আছে তাই সংগ্রহ করতেছি। এখন এখান থেকে হাঁস মুরগি সংগ্রহ করার চেষ্টা করলাম, সেটাও হচ্ছে না। তাই আজকের খাবারের মেনু এরকম। তবে খাবারের মেনু এর সাইডে ডিফারেন্ট হতে পারতো যদি আমরা ক্যাম্পেইন করতে পারতাম, কিন্তু এই সকল বর্ষার মধ্যে তো আর ক্যাম্পেইন করা পসিবল না। কোথায় ক্যাম্পেইন করব, সব জায়গায় শুধু বৃষ্টি আর বৃষ্টি, জোক আর জোক। এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জিতে রক্ত ভরে আছে, রাতের মধ্যে রুমের মধ্যে জোক ছিল আমরা জানি না। এই যে এখানে জোক ধরছিল, ধরে এগুলো রক্তাক্ত করে ফেলছে। এই যে একটু আগে এখানে জোক ধরছিল, এই যে রক্ত দেখা যাচ্ছে, এটাতে জোকে প্রচুর পরিমাণে অলরেডি রক্ত খেয়ে ফেলছে। তো এখানে আসলে যারা কখনো ব্লাড দেননি তারা মনে করবেন যোগদেরকে আপনারা ব্লাড দিতে এসেছেন। তো এখন দেখা যাক। তারপরেও আজকে বিকালে নতুন একটি ঝর্ণা এক্সপ্লোর করার প্ল্যান আছে আমাদের, যদি আমরা করতে পারি তাহলে তো আপনারা দেখতেই পারবেন। আজকে আমাদের এই পাড়াতে অলমোস্ট 6 নম্বর দিন সম্ভবত। গতকালকেও বৃষ্টির কারণে কোথাও যেতে পারিনি সেভাবে। তো আজকে ডবল ফলস যাওয়ার চিন্তা ভাবনা, দেখা যাক কী হয়। কিন্তু আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই, পাহাড়িদের কাপড় দেখুন কিভাবে কাজ হয়। এভাবেই কাপড় বানানো হয় এখানে। এবং সেই সাথে আজকে আমরা এই যে এটা হচ্ছে বাঁশকরল ভাজি, এটা দিয়ে খাবার খেলাম, একটু ব্যতিক্রম ফ্লেভার। আর এখানে দিদি কাপড় বুনতেছে, এই যে ছোট্ট ছোট্ট পাহাড়ি পান আমরা খাচ্ছি। আচ্ছা, এটা আপনি কি বানাচ্ছেন? এটা বেগ বানাচ্ছেন? ও, অনেক সুন্দর কাজ করতেছে দেখছেন। এগুলা এ যাবৎ পর্যন্ত শুধু কিনছি, কখনো বানানো দেখিনি, এই যে ফার্স্ট টাইম দেখতেছি। খুব ঝাল লেগেছে কি তোমার? ছোট্ট ছোট্ট পানের বাচ্চা খাওয়া হচ্ছে এখানে, ছোট্ট ছোট্ট পান। এই যে আমাদের বয় দাদার আম্মু এগুলান বানাচ্ছে কি সুন্দর করে। এখন সময় 12:20। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা যদিও আজকে সকালবেলায় ডবল ফলসের উদ্দেশ্যে রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টির কারণে যেতে পারিনি। তো এখন একটু বৃষ্টি কম, যার কারণে ডবল ফলসের উদ্দেশ্যে রওনা দিব। আসলে সকালবেলা যদি ডবল ফলসে যেতে পারতাম তাহলে হয়তো বা আমরা তিনমুখ পিলারেও যেতাম, যেখানে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের বর্ডার সংযুক্ত। কিন্তু হয়তো বা আজকে আমরা সেটা কভার করতে পারবো না, আগামীকালকে সেটা ট্রাই করব, দেখা যাক। আসলে আমরা আসার পর থেকেই পরিবেশটা আমাদের মানে প্রতিকূলে ছিল না, সবসময় বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা কোনো কিছুই আমাদের ইচ্ছা মতো করতে পারতেছিলাম না। কারণ আমরা চাইছিলাম একটু অ্যাডভেঞ্চার টাইপ, ক্যাম্পেইন টাইপ, জুম ঘরে থাকার মতো প্ল্যান নিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা পাড়াতেই আমাদেরকে পুরো সময় পার করতে হয়েছে। এখন পর্যন্ত এই পাড়ার মধ্যেই সীমাবদ্ধ আছি, কিন্তু এই পাড়া থেকেই প্রত্যেকটা জায়গা ঘুরতে যাচ্ছি। তো এখন ডবল ফলস দেখে আমরা ঘুরে আসব, তারপরে কালকে তিনমুখ পিলার দেখতে যাব, এবং যদি সম্ভব হয় জিংশিয়ান দেখব, সেই সাথে বাকলাই ঝর্ণা দেখব, যদি সেই রকম বৃষ্টি না হয়। কারণ বৃষ্টির কারণে ঝিরিপথগুলান সব বন্ধ হয়ে গেছে,
সবগুলান বেশি পানি হওয়ার কারণে, অতিরিক্ত জোকের কারণে আসলে আমরা চাইলেও যেতে পারতেছি না অনেক জায়গায়, নইলে তো এই ভিডিওতে অনেক কিছু দেখার ছিল আপনাদের জন্য। জাস্ট আমরা যেই পাড়াতে ছিলাম সেই পাড়াটা ক্রস করছি, তাতেই এরকম সুন্দর ভিউ। দেখুন সামনের পাহাড়টা মেঘে একদম ঢেকে গেছে, একদম অস্থির। সামনে এরকম হাজারো ভিউ আছে, যদি বৃষ্টি না থাকে তাহলে আমি আপনাদের দেখাইতে পারবো। আর এই পাশে এগুলো জঙ্গল, এই যে এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। সামনে এরকম রাস্তা হয়তো থাকবে না, এরকম আরও ঘাস থাকবে, আরও ঘন বসতি থাকবে, আরও ঘন জঙ্গল থাকবে আর কি। তো দেখা যাক সামনে কত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর এই পাশের ভিউটা আসলে ক্যামেরায় কেমন আসতেছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু একদম অস্থির। এই সব কিছু দেখতে হলে একটু কষ্ট করতে হবে, এইরকম প্রস্তুতি নিয়ে ট্রেকিংয়ে আসতে হবে, তাহলে দেখতে পারবেন বাংলাদেশ কতটা সুন্দর। আমরা তো ঘরের মধ্যে বসে বাংলাদেশকে জাজ করি যে বাংলাদেশে কিচ্ছু নাই দেখার মতো, সুন্দর বলে কিছুই নাই। কিন্তু বাংলাদেশে যে ঝর্ণাগুলো আছে, যে পাহাড়গুলো আছে, এগুলো তো আপনি নিজের চোখে দেখেন নাই। ফোনে যা দেখছেন ওটা তো আসলে জাস্ট ছোট্ট একটা রূপ। ফোনে তো আসলে সৌন্দর্য অত ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব না। ড্রোন দিয়ে হলে তাও কিছুটা সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে আসলে অ্যাকচুয়াল ভিউটা নেওয়া যায় না। তো এই জন্য আমি রিকমেন্ড করব, এই সব জায়গাতে বাংলাদেশ যদি ঘুরে দেখতে চান একটু কষ্ট করেন, একটু পরিশ্রম করেন, ট্রেকিং করার মন মানসিকতা নিয়ে আসেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। এই যেমন দেখেন, এই বর্ষার মধ্যে আমরা আসছি প্ল্যান করে যে দেখবো এটা দেখবো এটা দেখবো, যদিও বর্ষার কারণে আমরা সেইভাবে ট্রেকিং করতে পারতেছি না, সব জায়গায় সেইভাবে দেখতে পারতেছি না, কিন্তু আমরা ঝর্ণার যে রূপগুলান দেখছি অস্থির। হ্যাঁ, ঝর্ণাগুলান বেশি বড় এবং ভয়াবহ রূপ হওয়ার কারণে ঝর্ণাগুলোর আমরা আশেপাশে যেতে পারতেছি না, ভালোভাবে ভিউ নিতে পারতেছি না, এমনকি ফটোশ্যুটটাও ভালোভাবে করতে পারি নাই। কারণ ঝর্ণা থেকে যে পানিটা ছুটে আসতেছে, মানে শিশিরের মতো করে ছুটে আসতেছে, ক্যামেরার লেন্সে লাগতেছে এবং ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ঝর্ণাগুলো সেইভাবে দেখাইতে পারতেছি না, বা আমরা নিজেরাও সেইভাবে ছবি নিতে পারতেছি না। কিন্তু যেইটুকুই আপনারা দেখছেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে বাস্তবে এগুলো আসলে দেখতে কীরকম, এর গর্জন কতটা, এটা কতটা ভয়ঙ্কর। আপনি যদি এই ঝর্ণাতে একবার পড়ে যান, আপনার মানে লাশ পাওয়াই যাবে না, এরকম একটা অবস্থা। দেখেন পাহাড়গুলার মেঘ দিয়ে এমনভাবে ঢেকে আছে, কি বলবো আর। এগুলো আসলে এখানে আমরা এসে কিভাবে মেঘ তৈরি হচ্ছে, কিভাবে মেঘে পাহাড় ঢেকে নিচ্ছে, কিভাবে আমরা যে পাড়ায় রয়েছি সেই পাড়ায় মেঘ ঘিরে ধরতেছে, মেঘের অনুভূতিটা কেমন, মেঘ গায়ে স্পর্শ করলে কেমন লাগে, এই প্রত্যেকটা ফিল নিতে পারতেছি, যেটা আপনি বাসায় বসে কখনোই নিতে পারবেন না, আপনি জাস্ট ফোনে দেখতে পারবেন, এইটুকুই। তো এই জন্য আমি আপনাদের বলবো, যদি বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছা হয়, এরকম সুন্দর ভিউ যদি দেখতে চান, তাহলে ঘরে না বসে চলে আসুন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা মনে হয় ডবল ফলস আর দেখতে পারবো না, এমনকি আপনাদেরকেও হয়তো দেখাতে পারবো না। গতকালকে আসতে চাইছিলাম, এই ব্রিজটার উপরে পানি ছিল, ব্রিজটা অলরেডি ভেঙে ফেলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে ব্রিজটা যদিও জেগে আছে, এই ঝিরি দিয়েই, হ্যাঁ এই ঝিরি দিয়েই আমাদের ট্রেকিং করতে হবে ডবল ফলস দেখার জন্য। ওই পাশে না, এই উপর দিয়ে ওই পাশে ঝিরিতে নামবো, কিন্তু এটা দিয়ে আমাদের হাঁটতে হবে। তো এই যে শোয়ে ভাই, তাহলে এই পথ এখন ডুবে থাকার কারণে তো আমরা আর যেতে পারতেছি না, অসম্ভব। আমরা এমন একটা সময় আসছি যে এই সময়টায় আসলে বৃষ্টি কখনো থেমে নাই। এই এখন একটু কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও হালকা বৃষ্টি পড়তেছে, তো সামনে হয়তো আরও বৃষ্টি বাড়বে। তো যার কারণে আসলে অ্যাকচুয়ালি আমরা মনের মতো করে সব কিছু করতে পারতেছি না, কিন্তু ঝর্ণা যেই দুইটা দেখছি ভয়াবহ রূপ দেখছি। এইটাই অ্যাডভেঞ্চার। আরে ভাই, আপনি তো বারবার এসে দেখে গেছেন, আমরা তো দেখতে পারি নাই, আফসোস তো এখানেই। এখন দেখা যাক সামনে যেগুলো আছে, যদি নসিবে থাকে। দেখি অবস্থা, ঝিরির অবস্থা, এই জায়গায় আমরা স্টপ দিচ্ছি না, ওই পাশে গিয়ে নেমে দেখি ঝিরিতে যে কি হয়, এরপর আমরা হ্যাঁ দেখা যাক, লাস্ট একটা ট্রাই করে আমরা দেখবো। অনেকবার আসা যাবে, কিন্তু জীবনের চেয়ে এর দাম বেশি না, অ্যাডভেঞ্চার দাম বেশি না, এই হচ্ছে বিষয়। এই যে বয় দাদা তামাকের ব্রিজ আলাইছে, ব্রিজের ভাঙা ব্রিজের উপরে বসে সে যাবে এখন সুংশান পাড়া, যে পাড়াটা বর্তমানে খুবই ভাইরাল, বাইকাররা সেই পাড়াতে আসে। তো আমরা যেই পাড়াতে আছি সেই পাড়া থেকে সকলে এই সুংশান পাড়াতেই বাজার করতে যায়। আমরা যা কিছুই খাচ্ছি বর্তমানে সব সুংশান পাড়া থেকেই নিয়ে আসা হচ্ছে। সে এখন এই পাড়া থেকে ওই পাড়া এত দূরের পথ ট্রেকিং করে বাজার করে নিয়ে আবার চলে আসবে, ও 1 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমরা যেতে পারতেছি না সুংশান পাড়া, কারণ আমরা এই পথ দিয়ে গেলে আর্মি আমাদের আটকাবে এবং একটু স্যান্ডউইচ মাসাজ দিয়ে দিবে আর কি।
তো দেখা যাক, সঙ্গেই থাকুন, যদি দেখাতে পারি তাহলে তো দেখতেই পারবেন। একেবারে স্লো, যে কোনো সব ভেঙে চলে হবে এটা, আস্তে আস্তে। ডবল ফলসে তো যেতে পারলাম না, কিন্তু ব্রিজটা পার হয়ে এই পাশে এসে পাহাড়ের একটু উঁচুতে আসলাম এবং এই পাশে সুন্দর একটা ভিউ পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর ভিউ। সবাই এখানে রেস্ট করতেছে। তো আমরা এখানে যে কোনো একটা জুম ঘরে রেস্ট করব, যেহেতু আজকে সারাদিন কোনো অ্যাক্টিভিটিস হলো না, কিছু দেখতে পারলাম না, তো তাই একটু পাহাড়গুলো দেখে নেই সুন্দর করে। একদম অস্থির। আসলে ক্যামেরাতে এই ভিউগুলো সুন্দরভাবে ফুটানো যায় না, এটাই হচ্ছে সমস্যা, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর। আমরা এই পথে আরও একটু সামনে আসছি, এমনি জাস্ট এই পাহাড়, আশেপাশের পাহাড়গুলো ঘুরে দেখতেছি, কারণ আমাদের কাছে কোনো অপশন নেই। তো সামনে আর তেমন কিছু নেই, তাই আমরা এখন ফেরত যাব। ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে, সেই সাথে এখানে একটু ফটো সেশন হচ্ছে। যেহেতু ডাবল ফলস দেখতে পারলাম না, তাই পাড়ায় ব্যাক করছি। পাহাড়ে বসেই আসলে এইরকম মেঘ দেখা যায় না, সেখানে আমরা পাড়ায় বসে এরকম মেঘ দেখতে পাচ্ছি। দেখেন, এটা কিন্তু পাড়া, আমরা যেই পাড়াতে আছি। আর এখানে এই যে এই মাছাটা, এই মাছাতে বসে আমরা সরাসরি মেঘ দেখতেছি। মেঘ না থাকলে সামনে অনেক সুন্দর ভিউ দেখতে পেতাম। দেখেন, আমাদের টিম মেম্বাররা সবাই এখান থেকে বসে মেঘ এনজয় করতেছে। সামনে মেঘ, সামনে মেঘ, মানে অস্থির একটা ব্যাপার। ওনাদের কাছে এটা স্বপ্নের মতো। ডাবল ফলস যাইতে পারিনি কেন সেটা অলরেডি বলা হয়েছে, আপনিও তো বললেন। অতিরিক্ত স্রোত, যেই পথে যাব, মানে সব মিলে এইভাবে মেঘ দেখবো মাথায় বসে, পাড়ায় বসে, এটা তো অকল্পনীয়। যেখানে পাহাড়ে বসেই দেখা অসম্ভব। কতজন যে স্বপ্ন দেখছে পাহাড়ে বসে মেঘ দেখবে, মেঘের ভিতর দিয়ে হাঁটবে, কয়জনের কল্পনা বাস্তবে রূপ নিয়েছে। আমরা পাড়ায় বসে মেঘ দেখতেছি, পুরাই অস্থির। এখন বাজে সন্ধ্যা 6:24। আমরা ওই বাড়িতে আছি। অলরেডি দেখুন পুরো পাড়া মেঘে ঢেকে গেছে, পিছনে কিন্তু এগুলা মেঘ দেখায়, এগুলা কিন্তু মেঘ। মেঘ কিন্তু কুয়াশার মতো এসে পুরো পাড়াটা ঢেকে ফেলছে। আমরা তো আজকে ডবল ফলসে গিয়ে ঘুরে আসলাম, আপনারা অলরেডি জানেন, দেখছেন। কিন্তু মেঘের উপরে এই পাড়ায় অবস্থান করে আসলে খুব ভালো লাগতেছে। আমরা তো চাই একটু মেঘের উপরে থাকতে, মেঘটাকে কাছে থেকে অনুভব করতে। যেমন বিকেলবেলাও সেই ফিলটা নিয়েছি, আপনাদেরকে দেখাইছি। যদিও আমরা আমাদের মন মতো করে ঘুরতে পারতেছি না, অনেক কিছু দেখতে পারতেছি না যেগুলো দেখার কথা ছিল, কিন্তু তারপরেও যা দেখতেছি এগুলাই বা নতুন কি, অস্থির একদম। এতে দেখুন কি জানি একটা উড়ে গেল, সব মিলে সেই। আমরা এখন যাচ্ছি নেটওয়ার্কের সন্ধানে। এখানে একটা জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায়, যদি গিয়ে সেখানে নেটওয়ার্ক পাই তাহলে সকলের ফ্যামিলির সাথে একটু যোগাযোগ করবে। দেখা যাক নেটওয়ার্ক পাই কিনা। আপনাদেরকে মজার একটা ম্যাজিক দেখাই। এই পুরা পাড়াতে এই দুইটা বাঁশ এদের দাঁড়ানো আছে, এই বাঁশে যদি মোবাইল এভাবে রাখা হয় তাহলে নেটওয়ার্ক পায় এবং একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই যে দেখেন, এই দাদা এখানে ফোন রাখছে, রাখা মাত্রই তার ফোনে নেটওয়ার্ক আসছে এবং সে এখন যেখানে যোগাযোগ করতে চাচ্ছে যোগাযোগ করতে পারবে। এবং একইভাবে এখানে কিন্তু আমাদের বাবু ভাই ফোন রেখেছে, তার এখনও নেটওয়ার্ক পায় নাই। যদি নেটওয়ার্ক পায় তাহলে কথা হবে। আর এই পাশগুলো কিন্তু অলরেডি মেঘে ঢেকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে পাহাড়ের বিষয় যে আপনি চাইলেও ইন্টারনেট ইউজ করতে পারবেন না নেটওয়ার্কের বাইরে। আর যদি নেটওয়ার্ক পেতে হয় তাহলে এইরকম অনেক কসরত করতে হয়। যেমন গতদিন আপনাদের দেখাইছিলাম, ওই জুম ঘরে নেটওয়ার্ক পেয়েছিল, কারো ফোনে নেটওয়ার্ক ছিল না, শুধুমাত্র আমার ফোনে নেটওয়ার্ক ছিল। আমার ফোন থেকেই সকলেই কথা বলছে। তো এছাড়াও সামনে আর একটা জায়গা ছিল যেখানেও নেটওয়ার্ক পাই, সেখানেও সেদিন যেহেতু আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, যার কারণে নেটওয়ার্ক পাইনি। তো ওই জুম ঘরেই লাস্ট আমাদের কথা হয়েছে, আমার ফোন থেকে সবাই কথা বলছে এবং এখানে নেটওয়ার্ক পায়। অলরেডি এখান থেকে 2-1 জন কথা বলছে, চেষ্টা চলতেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ফোনে কারো ফোনে নেটওয়ার্ক আসেনি। কিন্তু এই দাদারা যে ফোন ইউজ করতেছে সেই ফোনে কিন্তু নেটওয়ার্ক আসতেছে এবং অলরেডি কিন্তু রিং হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো পাহাড়ের আসলে এটাই মজা, আপনি চাইলেও স্মার্টফোন ইউজ করতে পারবেন না। স্মার্টফোন আপনি কি করবেন, বড় জোর আপনি ছবি উঠাইতে পারবেন, এর বেশি কিছু না। আর মেঘের উপরে একটা পাড়াতে, মেঘের উপরে একটা পাহাড়ে থাকার মতো যে আনন্দ, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনাদের চোখে এটা ঘন কুয়াশার মতো লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মেঘ। আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, দূর থেকে কেউ যদি দেখে আমাদেরকে দেখতে পারবে না, কারণ আমরা অলরেডি মেঘের ভিতরে। কারণ মেঘ বা কুয়াশার মধ্যে আমরা যখনই দেখতে যাব, নির্দিষ্ট কিছু এরিয়া পর্যন্ত আমরা ক্লিয়ার দেখতে পারবো, বাকিটা অন্ধকার ঘন কুয়াশার মতো, যেমনটা এখানে দেখা যাচ্ছে। পুরাটা পাড়া একদম মেঘে ঢেকে গেছে। আজকে থাইকং পাড়াতে আমাদের 7ম দিন। অলরেডি আমরা এই পাড়ার মেহমান থেকে এই পাড়ার বাসিন্দাতে রূপান্তরিত হয়ে গেছি। এই একটা বাসায় প্রায় আজকে দিয়ে প্রায় 4 দিন 5 দিন যাবত আছি। আর ওই যে সামনের যে বাসাটা, সেই বাসায় ছিলাম 2 দিন। আর অলরেডি এখন সময় সম্ভবত এখন সময় 11:30, তারপরেও কিন্তু আশেপাশে মেঘ জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে একটু ঝামেলায় পড়েছি, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে যে বয় দাদা ছিল, সে গতকালকে বাজারে গেছে, এখন পর্যন্ত আসে নাই। সে আমাদের জন্যই বাজার করতে গেছে। আসলে আমাদের বাজার গতকালকে শর্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কি। তো এখানে যে সংসাং পাড়া যে ভাইরাল হয়েছিল, বাইকাররা সবাই আসে সেই সংসাং পাড়া থেকে এখানে বাজার করে নিয়ে আসে। তো আমরা কালকে আপনাদের যে ব্রিজ দেখালাম, যে ব্রিজের উপর দিয়ে সংসান পাড়ায় এবং ডবল ফলসে যেতে হয়, সেই ব্রিজ ভাঙা ছিল। তো হয়তো বা ওই ব্রিজটা ভেঙে চলে গেছে, যার কারণে হয়তো বা বয়দাদা এখনও আসতে পারেনি, বা অন্য কোনো কারণ হতে পারে। কিন্তু এখানে বয়দাদা না থাকার কারণে আমরা এখান থেকে বেরোতেও পারতেছি না, আর বৃষ্টির কারণে তেমন কিছু দেখতেও পারতেছি না। এই 2টা প্রবলেমের মধ্যে পড়েছি। প্রথমত, গতকালকে থেকে কোনো খাবার নেই, শুধু আনারস এবং কলা মুড়ি এগুলা খেয়ে আসি। আর আজকে জাস্ট খিচুড়ির একটা প্যাকেট ছিল, সেটা রান্না করে খাইছি। এখন দুপুরে কি খাবো সেই কোনো খাবার নেই। অলরেডি গোটা পাড়াতেই পেঁয়াজ মরিচ বলে কোনো জিনিস নেই, এই ধরনের মশলা নেই, পেঁয়াজ মরিচ নেই, আর অনেক কিছু নেই। আমাদের সাথে সাথে পাড়াবাসীও সাফার করতেছে। আর এখানে বয়দাদা এখন পর্যন্ত ফেরে নাই। গতকালকে প্রায় এরকম টাইমে বয়দাদা গেছিল। তো যেহেতু সে ফিরে নাই, তার সাথে আমাদের এই পাড়ায় থাকার হিসাব নিকাশ রয়েছে, এবং কালকের বাজারও করতে দিছি, সেটাও আছে। যদিও আমরা আরও কয়েকদিন থাকতাম, যেহেতু বর্ষার কারণে ঘুরতে পারতেছি না, তাই আমরা আজকেই রিটার্ন করতে চাচ্ছি। কিন্তু বয়দাদা না আসার কারণে আমরা আসলে আজকেও রিটার্ন করতে পারবো কি না এর নিশ্চয়তা নেই, কারণ সে আসলে হিসাব নিকাশ করে আমরা হয়তো বা আজকে রওনা দিতাম। এবং আমরা যেই রাস্তা দিয়ে আসছি বাকলাই হয়ে, সেই রাস্তা দিয়ে এই বর্ষার মধ্যে যাওয়া একটু রিস্ক, তাই আমরা অন্য একটি রাস্তা দিয়ে যেতে চাচ্ছি, যেই রাস্তা আবার শুধুমাত্র বয়দাদাই চিনে। তো এই সব মিলে সব কিছু বয়দাদার উপর নির্ভরশীল, কিন্তু সেই বয়দাদাই নেই। আর তার পরিবারের বা এলাকাবাসীর তেমন কোনো চিন্তা না থাকলেও আমরা এ নিয়ে খুব টেনশনের মধ্যে আছি যে আসলে হলো কি, সে কি আটকা পড়েছে কিনা। কারণ এর আগেও সে কুকিসিন এরকম সন্দেহ করে প্রায় 1.5 মাস আটকে রাখছিল সেনাবাহিনী। তো আবার এরকম কোনো ঘটনা ঘটলো কিনা, এই নিয়েই আমরা টেনশনে আছি। এখন একটু আকাশটা ক্লিয়ার আছে, যদিও মেঘে ঢেকে আছে পুরো পাড়া, কিন্তু যদি এখন যাইতে পারতাম তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। কারণ আমরা তো এখানে থেকে কোনো লাভ হচ্ছে না, তেমন কিছু দেখতে পারতেছি না। আমাদের যে প্ল্যান ছিল জুম ঘরে থাকা, পাহাড়ের চূড়ায় ক্যাম্পেইন করা, ঝর্নার পাশে ক্যাম্পেইন করা, খাবার বাইরে থেকে সংগ্রহ করে খাওয়া, সেগুলো আসলে হচ্ছে না। তো এই জন্য এখানে থেকে কোনো লাভ নেই রিটার্ন যাওয়া ছাড়া। আর অলরেডি এই পাড়াতে আমরা বেশ সময় থেকেছি, আর এই পাড়াটা মোটামুটি এক্সপেন্সিভ, কারণ এখানে পার নাইট শুধু থাকার ভাড়াই হয় 250 টাকা, আবার খাবারের বিল তো আছেই। তো অলরেডি পার পারসন অলমোস্ট প্রায় 500 টাকার মতো পড়ে যায় প্রত্যেক দিন, আবার অন্যান্য খরচ তো আছেই। তো এই জন্য আমরা চিন্তা করতেছি, যেহেতু তেমন কিছু দেখা যাচ্ছে না, কারণ এখন যেমন বৃষ্টি ছাড়ছে, তারপরেও আমরা চাইলে ঝর্ণায় যেতে পারতেছি না, কারণ ঝিরিগুলান ডুবে আছে, রাস্তা নেই, সব বন্ধ হয়ে আছে। এখন দেখি শেষ পর্যন্ত আমরা কি করতে পারি। আজকে রিটার্ন যদি যেতে পারি, যাওয়ার পথে যদি বাকলাই ঝর্ণা আপনাদের দেখাইতে পারি তাহলে দেখানো হবে, আর যদি অন্য পথে রিটার্ন করি, নতুন কিছু থাকলে সেটাও আপনাদের দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমরা এই থাইকং পাড়াতে এসে সর্বপ্রথম এই ঘরটাতে ছিলাম, এখন ওনার ঘরে আছি ওই পাশে। এখানেই আমাদের বিছানা ছিল,
এতক্ষণ এখানে সবার সঙ্গে আড্ডা দিলাম। একটু আগে যে ঘরের ছবি দেখালাম যেখানে আমরা ছিলাম বললাম, সেখানে এই পাড়ার অধিকাংশ পুরুষ আমাদের দেখে জমা হয়েছিল। সবাইকে নিয়ে আমি এবং রোহান আড্ডা দিলাম, বেশ ভালো সময় পাবে। তারা আমাদের খাবার শেষ বিধায় এই যে কলা গিফট করেছে, এক মেম্বারদেরকে দিব। আসলে এই বৃষ্টির কারণে আমরা তো এখন নেটওয়ার্কের বাইরে আছি, এই পাড়াতে আছি। আসার পর থেকে এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে। আসলে সমতলে কি হচ্ছে আমরা কিছুই জানি না, ওইদিকে হয়তো বা বন্যা হচ্ছে কিনা, এদের কাছে এরকমই শুনলাম। তো এরা বলতেছে যে পুরো পাড়াতে অলরেডি খাবার সংকট দেখা দিয়েছে। অলরেডি যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছি, কালকে থেকে কোনো খাবার নেই, কিছু নেই। পেঁয়াজ, রসুন, আদা বা মরিচ বা অন্যান্য খাবার কিছু নেই। এনারা বলতেছে যে এখন আমাদের খাবার নেই, আমাদের খাবার এখন একটাই, সেটা হচ্ছে বাঁশকরল। বলতেছে সকালে বাঁশকরল, রাতে বাঁশকরল, দুপুরে বাঁশকরল। এখন এদের আগামী কয়েকদিন এই বাঁশকরলের উপর জীবনযাপন হবে। যেমনটা আমরা গতদিন বাঁশকরল রান্না করে খেয়েছি, প্রথমবার একটু অন্যরকম লেগেছে তাদের রান্না। এছাড়া আমরা এদের ধরা চিংড়ি মাছ দিয়েও বাঁশকরল রান্না করে খেয়েছি, সেটা একটু ভালো লেগেছিলো, কিন্তু গতদিন একটু গন্ধ গন্ধ ভাবছিল। তো যাই হোক, মানে এখন এরা এই বেশ কিছু দিন, যেহেতু জুমে থেকে কোনো ফসল আসতেছে না, এখন বর্ষা, বেশ কিছুদিন এই বাঁশকরলের উপর দিয়ে তাদের জীবনযাপন পার করবে। তারপরেও এদের কোনো কমপ্লেন নেই, এদের বাচ্চা, ওয়াইফ, কারো কোনো কমপ্লেন নেই। আর এরা যে প্রত্যেক দিন যে খাবার সঞ্চয় করবে সেই মেন্টালিটিও নেই। প্রতিদিনের খাবারের ব্যবস্থা প্রতিদিন করে, আর যেদিন খাবার থাকে না সেদিন মনে করেন যে ওইভাবেই জীবনযাপন। তারপরেও আমাদেরকে কিন্তু তাদের ঘরে থাকা লাস্ট যে খাবারগুলো সেগুলো কিন্তু দিছে, এই যে কলাগুলান। এবং তারা সংসান পাড়াতে অলরেডি মানুষের বসবাস শুরু হয়ে গেছে, আসতেছে মানুষ, ট্যুরিস্ট। তো তারা বলতেছে যে এই যে সভ্যতা ঢুকে যাওয়ার কারণে সংসান পাড়াতে এক ঘর থেকে আর এক ঘরে এরকম কলা এমনি এমনি দিবে না, যেমনটা এরা দিচ্ছে। বা আমরা চাইলেই যে কারো বাসায় গিয়ে ফ্রি ফ্রি চা খাচ্ছি, সে চাটা কিন্তু সংসান পাড়াতেই খাওয়া এখন পসিবল না। যদি এদের এখানেও সেইভাবে সভ্যতা আসে, যেমন এই রাস্তাটা যদি পাকা হয়ে যায়, তাহলেই কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তো আসলে এই পাড়াতে আমরা গত কয়েকদিন থেকে আসলে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, একটা ফিল নিতে পেরেছি। আসলে আমরা যদিও যেইভাবে প্ল্যান করে আসছি সেটা করতে না পারলেও আসলে এদের সাথে এই কয়েকদিন থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, মানে অনেক কিছু আর কি অভ্যস্ত হয়েছি। আর এই পাড়ার মানুষের সাথে একটা ভালো একটা বন্ডিং হয়ে গেছে, পুরো পাড়ার মানুষ আমাদেরকে চিনে। আমরা যদি এরপরে এই পাড়াতে আসি, আমরা এই পাড়ায় গেস্ট হয়ে যাবো, আমাদেরকে টাকা পয়সা মনে হয় না খরচ করতে হবে, সব কিছু ফ্রিতেই হয়ে যাবে। তো এই জন্য আশা করতেছি সামনে আবারও আসবো এই পাড়াতে আমরা দুইজন। এরপরে বাইক নিয়ে আসা পসিবল হবে, আমরা দুইজন ট্রাই করবো এই পাড়ার এবার মেহমান হয়ে আসবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, এই পাড়াতে একটা বিটল পোকা কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছে। আমরা যতদূর জানি বিটল পোকার নাকি অনেক দাম হয়। এটা এখন কত দাম হবে বলতে পারতেছি না। আমি শুরুতে ভেবেছিলাম এর সামনের অংশ ভাঙা, কিন্তু অ্যাকচুয়ালি ভাঙা না, একটু শুধু গন্ডারের মতো সামনের যে শিংটা থাকে সেটা নেই, এছাড়া সব কিন্তু ঠিক আছে। এই বিটল পোকাটা কত দাম হবে আপনারা যারা ভিডিওতে দেখতেছেন, যদি তথ্য জেনে থাকেন জানাবেন। এখন থাইকং পাড়াটি ঘুরে দেখতেছি, এটা হচ্ছে এই পাড়ার চার্চ। এই চার্চেই তারা প্রার্থনা করে, আর এটা তাদের হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে এখানকার বাচ্চাদের লেখাপড়া করানো হয়। এখানে যদিও পাড়ার নাম আলাদা আছে, কিন্তু অ্যাকচুয়াল নাম কিন্তু ওখানে ওই যে থাইকং পাড়া লেখা আছে। এদিকে তাকাও, এদিকে, এদিকে। এই বুড়ি, এই বুড়ি, আচ্ছা আচ্ছা, ওই পিচ্ছিরে দেখাও, আরে দেখাও, তোমরা আসো 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 এদিকে এই সামনে সরো, এই বসো, এখানে বসো। ফাইনালি আজকে রাতে আমাদের মুরগির মাংস রান্না হচ্ছে, এবং বয়দাদা আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে। গতকালকে তিনি রাতে সংসানপাড়া থেকে ফিরে নাই, এবং আজকে বিকেলবেলা এসে দেখে যে ব্রিজটাতে
যে ব্রিজটা আমি ভিডিওতে অলরেডি দেখাইছি আপনাদের, যেটাতে পানি লেগে যাওয়ার কারণে ব্রিজটা ভেঙে গেছে। তো আজকে আবার বয়দাদা এসে দেখে যে ব্রিজটা একদম স্রোতে ভেসে গেছে, যার কারণে তিনি অলরেডি সেই ঝিরির পাশে প্রায় 5 ঘন্টা বসেছিলেন। তারপরে অনেক কষ্টে সেই ঝিরিটা সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করছে, এবং তখন তিনি 2 কেস ডিম এবং 1 কার্টন সিগারেট ভাসায় ফেলছে, নিয়ে আসতে পারে নাই। যেটা আমার দুঃখ। যেটা বয়দাদার জন্য দুঃখ, কারণ তিনি একটু সংগ্রহ করতে চাইছিলেন, কারণ বর্তমানে বর্ষার কারণে সব জায়গায় খাবার সংকট সহ সব কিছুই সংকট দেখা দিছে, যেটা আমি অলরেডি আপনাদের জানাইছি। তারপরেও তিনি আমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করছে, অনেক খাবার সংগ্রহ করে নিয়ে আসছে আমাদের জন্য, যেমন তার মধ্যে মুরগি, যেমন পেঁয়াজ ছিল না, আদা রসুন এই টাইপের কোনো কিছুই ছিল না, এবং মুড়ি, চানাচুর, তেল সহ অনেক কিছুই ছিল না, সব কিছু তিনি সংগ্রহ করছেন। তো বয়দাদাকে এই জন্য ধন্যবাদ, অনেক রিস্ক নিয়ে আমাদের জন্য খাবার সংগ্রহ করছে, এবং ফাইনালি আমরা সেটা রান্না করতে পারতেছি। আজকে রাতে সেটা খাওয়া হবে, এবং আগামীকালকে ইনশাআল্লাহ আমরা বাকলাই হয়ে ফেরত যাওয়ার চেষ্টা করব। যদি কপাল ভালো হয় তাহলে বাকলাই ঝর্ণাটাও আমরা দেখতে পারবো।